কেন? প্রথমে ভবানীপুরের গণদেবতা জনতা জনার্দন সমস্ত হিন্দু, জৈন, শিখ, বুদ্ধিস্ট যারা আমাকে ভোট দিয়েছেন তাদেরকে প্রণাম জানাই। আমাকে ভবানীপুরের মুসলমানরা ভোট দেয়নি, আমাকে জিতিয়েছে হিন্দুরা, জৈন, শিখ সমাজ। আমি তাদের প্রণাম করি। 300 বিজেপি কর্মী এবং হিন্দু শহীদ হরগোবিন্দ দাস, চন্দন দাস সহ যারা হিন্দুত্বের জন্য প্রাণ দিয়েছেন তাদের প্রতি উৎসর্গ করলাম। ये बहुत जरूरी था, ममता बनर्जी का हराना बहुत जरूरी था। ममता बनर्जी का राजनीतिक संन्यास अभी हो गया है। 21 में नंदीग्राम में हारी, इस बार हार गया। इस बार भी हारा 15,000 से ज्यादा वोट से। ये जीत हिंदुत्व का जीत है, ये जीत बंगाल का जीत है, ये जीत नरेंद्र मोदी जी का जीत है। उन्होंने 15 राउंड तक थी। जब उनका मार्जिन खत्म करके मैं 556 वोट से आगे निकल गई, तब उन्होंने भागना चालू कर दिया। দর্শক, কথা রাখলেন শুভেন্দু অধিকারী। আজ থেকে অনেক আগে 2022-26 নভেম্বর উনি বলেছিলেন মমতাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব, প্রাক্তন করেই ছাড়ব, এবং আরও পরেও বলেছেন এই কথাটা। তো 2022-এ 21-এর ভোটের পরে 2022-এ যে কথাটা বলেছিলেন, মানে বলা শুরু করেছিলেন, পরেও অনেকবার বলেছেন, তো উনি কিন্তু সেই কথা রাখলেন। চ্যালেঞ্জ উনি যেটা নিয়েছিলেন সেটা রাখতে পেরেছেন। এবং আজকে ভবানীপুরের যে রেজাল্ট সামনে এসছে সন্ধ্যার দিকে, সেখানে এই যে যিনি লম্পঝম্প করে বের হয়ে চলে এসেছিলেন, যখন শুভেন্দু অধিকারীর মার্জিনটা মানে ক্রস করে চলে যাচ্ছিল, মানে নাম্বারটা যখন ক্রস করে চলে গেল প্রথমে 500+, দেখছেন যে হাওয়া খুব খারাপ। এরপরে যেটা বাকি আছে সেটা তো সব ওই হিন্দু এলাকার ভোট, হিন্দু অধ্যুষিত ওয়ার্ড। উনি বেরিয়ে চলে এসেছিলেন। এসে কি বলেছেন দর্শক, আমি তো এটা নিয়ে একটা ভিডিও করেছি, যারা দেখেননি দেখে নেবেন। আমাকে মেরেছে, অমক করেছে, তমক করেছে বলে কথা কি বলেছেন। কিন্তু শুভেন্দু যেটা বললেন যে না, যখনই উনি দেখেছেন যে মানে আমি ক্রস করে চলে গেছি, মানে উনি ভেগে গেছেন, বেরিয়ে চলে এসছেন। তো উনি বুঝে গেছেন যে আমি হারছি, তো হেরেছেন। এবং যে মার্জিনটা এখানে হয়েছে, মানে যে সংখ্যার ভোটে হারিয়েছেন শুভেন্দু অধিকারী, নন্দীগ্রামে কি ব্যথা হয়েছিল এ তো কোন কোন জায়গায় ব্যথা খুঁজে পাওয়া মুশকিল। 15,114 ভোটে হারিয়েছেন, 15,114। 1956 নন্দীগ্রামে মার্জিন ছিল, হারিয়েছিলেন বলে লোডশেডিং বলে 5টা বছর কাটিয়ে দিলেন। মামলা ঠুকেছি বলে আজও তার কোনো রায় বের হয়নি, কিন্তু শুভেন্দু অধিকারীর জয়টাকে অস্বীকার করেছিলেন নন্দীগ্রামে। এবং তিনি যখন বিরোধী দলনেতা হয়েছিলেন বিধানসভাতে, সেটাকেও মান্যতা দেওয়া হচ্ছিল না, এতটাই লজ্জা লাগছিল ওনার কাছে উনি হেরেছেন বলে। উনি হার মানতে চাইছিলেন না। তারপর হেরে গিয়েও মুখ্যমন্ত্রী হয়ে গেছিলেন। তারপরে আবার বাই ইলেকশনে ভবানীপুর থেকে জিতে মুখ্যমন্ত্রিত্বের যে পদটাকে সেটাকে রক্ষা করেছিলেন। তো এবার যেটা হয়েছে, শুভেন্দু অধিকারী একেবারে ঘরে এসে হারিয়ে দিয়েছেন। ওনার ওখানে তো হেরে এসছেনই, কিন্তু শুভেন্দু অধিকারী ওনার ঘর, যেখানে বেড়ে ওঠা, সব কিছু অলি গলি, সব চেনা জায়গা, চেনা মাঠ, নিজের ঘর, নিজের গড়, আর সেখানে এত ব্যবধানে 15,000+। আর লোডশেডিং আর কি চলে, কদিন ধরে খুব লোডশেডিং নিয়ে বলছিলেন। ট্রান্সফর্মার গার্ড দিতে হবে, কর্মীরা সব জেগে থাকবেন, অমক তমক করা হয়েছে। কিন্তু শুভেন্দু অধিকারী কোনো গ্রামাঞ্চল প্রত্যন্ত এলাকা না,
ভবানীপুর কলকাতার মতো একটা জায়গা, সেখানে চ্যালেঞ্জ নিয়ে লড়েছেন এবং কাউন্টিংয়ে 15,000 প্লাস ভোটে হারিয়ে দিয়েছেন। বুঝতে পারছেন এ ব্যথা আর মিটবে? এ ব্যথা আর মিটবে? আমার তো মনে হয় না আর মমতা ব্যানার্জি পলিটিক্স আর করবেন বলে। আর করা উচিত না। যেভাবে শুভেন্দু অধিকারী আজকে হারিয়েছেন, ওনার সত্যিই পুরোপুরি সন্ন্যাস নিয়ে নেওয়াটা উচিত। তবে যে দাগটা নিয়ে উনি পলিটিক্যাল কেরিয়ারটা শেষ করছেন, এ ব্যথা বিরাট ব্যথা। দর্শক, আবারও বলছি, দিদিকে যদি এখন প্রশ্ন করেন, দিদি আপনার কোন কোন জায়গায় ব্যথা গো, আমার মনে হয় বলতে পারবে না। সব জায়গায় ব্যথা। 1956 ভোটে হেরে যদি এত ব্যথা উঠে থাকে, উনি কত কি করলেন, আর এখানে 15,000 প্লাস ভোটে যখন হেরেছেন, এ ব্যথা বিরাট ব্যথা। এ ব্যথা কী যে ব্যথা, এ আর কে জানে। সুতরাং এ এক বিরাট কঠিন। কদিন ধরে তো উনি নাকি ঘুমাতে পারেননি। আজকের পর উনি আর কি করবেন জানি না। ভাইপো কোথায়, আর কি করে ঘুমাবেন? মানে যাচ্ছে তাই কাণ্ড, পুরো মানে তছনছ করে দেওয়া, আইলার মতো বিষয়টা হয়ে গেছে। পুরো তছনছ করে দিয়েছেন শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জির কেরিয়ারটাকে, পুরো তছনছ করে দিলেন। ওনার পলিটিক্যাল কেরিয়ার যে এইভাবে শেষ হবে, উনি সেটাও ভাবেননি। একটু হয়তো সম্মানের সঙ্গে ভেবেছিলেন যে সরকার থেকে চলে যাব, কিন্তু আমি এমএলএ থাকবো, বিরোধী দলনেত্রী হব কিছুদিন, তারপর আস্তে আস্তে কেটে পড়বো, এরকম হয়তো ভেবেছিলেন। কিন্তু এইভাবে যে ঘরে ঢুকিয়ে দেবেন শুভেন্দু অধিকারী এলাকাতে এসে, স্বপ্নেও ভাবতে পারেননি। আসলে দর্শক, শুভেন্দু অধিকারীর একটা বিরাট চ্যালেঞ্জের ব্যাপারটা হয়ে গেছে। এই জন্যে ওনাকে হারানোর পরেও শুভেন্দু অধিকারীকে নানান সময় ছোট করেছেন। কখনো বলেছেন ওর নাম নিতে আমার ইচ্ছে করে না, কখনো কিছু ধরুন কেউ হয়তো কিছু বললেন মানে শুভেন্দুর বিষয়ে মুখ্যমন্ত্রীকে, তখন উনি বলেন ওর উত্তরটা আমার ব্লক লেভেলের কেউ একজন দিয়ে দেবেন, ওর উত্তর আমি দেবো না। মানে শুভেন্দু অধিকারীকে ব্লক লেভেলের নেতা হিসেবে উনি দেখাতে চাইছিলেন, অথচ ওনার কাছে উনি হেরেছেন। আমি দর্শক মানে এইরকম একটা বক্তব্যের পরে শুভেন্দু অধিকারী একটা রিয়াকশান দিয়েছিলেন একটা সময়ে, আমি সেটা আপনাদেরকে একটু শোনাবো। যখন ওই ব্লক লেভেল বলে একেবারে তুচ্ছ তাচ্ছিল্য করেছিলেন, তখন শুভেন্দু অধিকারী একটা উত্তর দিয়েছিলেন দর্শক, একটু শোনাই তাহলে বুঝতে পারবেন শুভেন্দু অধিকারীর এই যে চ্যালেঞ্জ, কেন এত জেদ ওনার এত চেপে গেছিল, কেনই বা উনি বলতেন ওনাকে প্রাক্তন করেই ছাড়বো। এই যে ঔদ্ধত্য উনি দেখাতেন, তার জন্যই কার্যত বলা যায়। দেখুন দর্শক, শুভেন্দু অধিকারী সেই সময় কি উত্তরটা দিয়েছিলেন মুখ্যমন্ত্রীর ওই টাইপের রিয়াকশনের পরে। রাজ্যের মুখ্যমন্ত্রী অপোজিশন লিডারের নাম শুনলে বলে যে এটা পার্টির প্রেস কনফারেন্স নয়, অথচ গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ঝান্ডা ধরান নবান্নতে, বলেন ব্লকের নেতা উত্তর দিবে। আরে নেতা, বিরোধী দলের নেতা যদি ব্লকের নেতারই সমান হয়, শুনে রাখুন মমতা ব্যানার্জি, আপনার থেকে জনপ্রিয়তায় আমি উপরে ছিলাম, সেই জন্য আপনি আমার কাছে হেরেছেন। আপনি ব্লক লেভেলের লিডার হিসাবে যাকে তির্যক করেছেন, ব্যঙ্গ করেছেন, সেই ব্লক লেভেলের আপনার কোথায়? ব্লক লেভেলের লিডারের কাছেই কিন্তু আপনাকে হারতে হয়েছে। আপনি যেদিন অটোবায়োগ্রাফি লিখবেন, সেদিন আপনাকে লিখতে হবে 21-এর বিধানসভায় 213 সিট পাওয়া সত্ত্বেও আমি ভোটে হেরেছি, এবং আপনার নামের পাশে আগে নন এমএলএ থাকতো, সেটা আপনি অনেক চেষ্টা করে কাটিয়েছেন ভবানীপুরে গিয়ে, কিন্তু আপনি কোনোদিনই কাটাতে পারবেন না যে আপনি কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী। যে ছাত্র বা ছাত্রীকে দুবার পরীক্ষায় বসে পাস করতে হয় তাকে কম্পার্টমেন্টাল বলে, আর আপনি সেই ক্যাটাগরির মধ্যে পড়েন। এরকম উত্তর দিয়েছেন উনি বিভিন্ন সময়। তো নানানভাবে ছোট করা হয়েছে এবং পরিবারকে খুব জব্দ করা হয়েছিল, নানানভাবে ভীষণ 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 নির্যাতন করা হয়েছে, কেসের মালা দিয়ে দেওয়া হয়েছিল। উনি তো হাইকোর্টে গিয়ে খানিকটা রক্ষা পেয়েছিলেন। ফলে নানান নির্যাতন, ফলে ওনার কাছে খুবই চ্যালেঞ্জের ছিল। আর দলও ওনাকে যেন মানে যেমন করে খুশি ব্যবহার করতে চেয়েছে। এই যে ভোটটা হলো, দুটো জায়গাতে প্রার্থী করে দেওয়া হয়, নন্দীগ্রাম এবং ভবানীপুরে কেন করা হয়েছিল? আমি আগেই বলেছিলাম যে ভবানীপুরে মানে দল হয়তো ভাবতে পারেনি, আমার মনে হয় যারা এনাকে ওখানে প্রার্থীরা করেছিলেন তারাও হয়তো ভাবতে পারেননি যে মমতা ব্যানার্জিকে এখানেও হারিয়ে দেবেন শুভেন্দু অধিকারী। সেই জন্যই দুটো জায়গাতে প্রার্থী করে রাখা হয়েছিল। নন্দীগ্রামে ওখানে তো উনি জিতবেনই, তো এখানে ওনাকে করি। কেন করা হয়েছিল আমি ব্যাখ্যা দিয়েছি দর্শক। মমতা ব্যানার্জিকে এনগেজড করে রাখা, যে যদি শুভেন্দু অধিকারীকে লড়াইয়ে নামিয়ে দিই, তাহলে মমতা ব্যানার্জি নর্মালি যেভাবে উনি প্রচার করে থাকেন সেটা পারবেন না। ওনার
মধ্যে ভয় ঢুকে যাবে, উনি এলাকাতে বেশি সময় দেবেন, অন্য জায়গায় বেশি সময় দিতে পারবেন না। সেটা হচ্ছে আমাদের একটা পলিটিক্যাল ফায়দা। ফলে ভবানীপুরের রেজাল্ট যাই হোক, শুভেন্দুকে দাঁড় করিয়ে দাও, তাহলে মমতা ব্যানার্জি টেনশনে এলাকাতেই ঘুরবেন, এর একটা অন্য ফায়দা আসবে, আর রেজাল্ট যা হবার হবে। আমি আবার বলছি, হয়তো ভাবতেই পারেননি দলের লোকেরা, হয়তো প্রকাশ্যে পরে বলেছেন যে জিতবেন, কিন্তু মনে মনে এতটা হয়তো ভাবতে পারেননি যে শুভেন্দু মমতাকে এখানেও হারিয়ে দেবেন। তো যাই হোক, ওই কৌশলটা ছিল এবং সত্যি সেই কৌশলের লাভ এসছে। মমতা ব্যানার্জি দেখেছেন, বিশেষ করে দ্বিতীয় দফার ভোটের সময় বাইরে বেরোননি, নিজের এলাকায় 20 থেকে 30টা প্রোগ্রাম করেছেন, ওই একটা ছোট্ট জায়গা, অলিতে গলিতে পুরসভার ভোটের মতো ঘুরেছেন। ফলে বিজেপির ওই যে কৌশল ছিল মমতা ব্যানার্জিকে বন্দি করে রাখা প্রচারের সময় নিজের এলাকাতে, ওদিক দিয়ে কিন্তু সফল কিন্তু বিজেপি হয়েছিল। কিন্তু এটা ডবল ব্যাপার এসে গেল, শুভেন্দু অধিকারী যে হারিয়ে দিবেন এখানেও এরকম একটা রেকর্ড ভোটে, ভাবতে পারেননি। কিন্তু ওই যে নামটা শুভেন্দু অধিকারী, চ্যালেঞ্জের একটা ব্যাপার আছে, দুটো জায়গায় প্রচার, নন্দীগ্রাম এখানে, ওখান থেকে ছুটে এখানে, মানুষের সঙ্গে মেশা, আর ওনার একটা ইমেজ আগে থেকেই ছিল। আর কনফিডেন্স তো বিরাট থাকেই, অঙ্ক কষে চলেন, আগেই বলে দিয়েছিলেন যে আমি এখানে জিতবো, কিসে কত কী ভোট আছে, মুসলিম ভোট কত, এই ভোট কত, ব্যাখ্যা দিয়ে দিয়েছিলেন। তো জিতে দেখিয়ে দিলেন দর্শক। তবে একটা কথা উনি আক্ষেপের কথা আজকেও বলেছেন যে আমাকে মুসলমানরা কেউ ভোট দেননি। এটা তো সত্যি, আমি মুসলিম হিসেবে আমারও খুব খারাপ লাগে যে বিজেপির ব্যাপারে এতটাই ভীতি ছড়ানো হয়েছে এবং মুসলিম সমাজের একটা বড় অংশ এতটাই ভীত সন্ত্রস্ত, তারা বিজেপিকে ভোট দেওয়া মানে মনে করেন যে পাপের কাজ, বা বিজেপিকে ভোট দিলে আমরা থাকতে পারবো না। সেই আক্ষেপের জায়গা থেকেই তো এবারের ভোটের সময় শুভেন্দু অধিকারীরা হিন্দু ভাই ভাই বলে স্লোগানটা দিয়েছিলেন যে ওরা তো দেবে না, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হয়, ফলে ওদের পেছনে ছুটে কিছু লাভ নেই। হিন্দু ভাই বলে হিন্দু ভোটটাকে তারা ঐক্যবদ্ধ করেছিলেন, তার রেজাল্ট এসছে এবং সেই ফর্মুলায় রেজাল্ট আসাতে উনি হিন্দুদের কথাই বেশি করে বলছেন। ফলে মুসলিমদের এতে রাগ করার কোনো কারণ নেই, যে কেন আমাদের নাম বলছেন না, ভোট দিয়েছেন যে বলবে কেন। এবার দেখি না, দিদির হয়তো খুব বলছিলেন, এবার দেখি কে দিদি কী করেন আপনাদের জন্যে। বেশি আশা করবেন না, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী এই করবেন সেই করবেন আমাদের জন্য, কিসের জন্য আশা করবেন? আপনারা তো ভোট দিতে চাননি, তো আপনারা তো বলেছেন বিজেপি খারাপ, অমক তমক, এই যে ভবানীপুর এলাকায় চাটের সব তো উল্টো দিকে ভোট দিয়েছেন, যাকে দিয়েছেন তার কাছ থেকে উন্নয়ন আনতে যাবেন। এটা আমি কথার কথা বলছি, কিন্তু আমি এটাও কোথাও বিশ্বাস রাখি শুভেন্দু অধিকারী এই আক্ষেপ প্রকাশ করে এই কথা বললেও উন্নয়নের কাজে উনি সবার জন্যই কাজ করবেন। এটা আমি অন্তত কোথাও বিশ্বাস করি, মানুষটাকে যেভাবে চিনি। আর উনি এইভাবে কথা বললেও আমার মোটেই রাগ হয় না। এই যে মুসলিমরা আমাদেরকে ভোট দেননি, হিন্দু ভাই আমি আগেও বলেছি, এতে আমার কোনো রাগ হয় না। কারণ যেটা বলেছেন, যেটা করেছেন, সবটাই হচ্ছে পরিবর্তনের জন্য, যে পরিবর্তনটা খুব জরুরি। আর আমি এটুকু বলতে পারি, আজকের দিনে দাঁড়িয়ে এই যে বিজেপির সরকারটা এসছে না, আজকের পর থেকে পশ্চিমবঙ্গের মুসলিমদের অবস্থার পরিবর্তন ঘটবে। অবস্থার বলতে হালচালের পরিবর্তন ঘটবে সব দিক দিয়ে, শিক্ষা, স্বাস্থ্য, আয়, সব দিক দিয়ে দেখবেন মূল স্রোতে যেহেতু মিশে রাখার মতো সরকার চালাবে এই সরকারটা, দেখবেন আজকে থেকে এই রাজ্যের মুসলমানরা মূল স্রোতে মিশে একসঙ্গে হাঁটার একটা রাস্তা খুঁজে পাবে এবং দেখবেন সবার সঙ্গে মিশে নিজেদের উন্নতিটাও করতে পারবে। ওই আমরা আলাদা, আমাদের সিস্টেম আলাদা, আমাদেরই আলাদা, এরকম না, মূল স্রোতে মিশে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলার মতো রাস্তা তৈরি করবে এই সরকার। তাতে করে দেখবেন মুসলিম সমাজের সামগ্রিক উন্নতি হবে, এটুকু বিশ্বাস করি। ফলে শুভেন্দু অধিকারী ভোট পার্সেন্টেজ নিয়ে আক্ষেপ প্রকাশ করলেও আমি মানুষটাকে যেভাবে চিনি, কোনো মুসলিম লোক ওনার সঙ্গে দেখা করতে গেলে তাকে যে তুচ্ছ তাচ্ছিল্য করবেন তা না, নিশ্চয়ই দেখে উঠছেন। ফলে উন্নয়নমূলক কাজকর্মে দেখবেন সমানই অধিকার দেওয়া হচ্ছে। কিন্তু মুসলমানদের শিক্ষা নেওয়া উচিত, যাদের ভোট ছাড়াই একটা সরকার চলে এলো, তারপরেও যদি এই সরকারটা কাজ করে আপনাদের জন্যে, তাহলে বুঝতে হবে যে আমরা কাদেরকে ভুল বুঝেছি। কেউ বা কারা ভুল বুঝে গেলেন, এনআরসি, সিএ, অমক তমক ভুলিয়ে দিলেন, এসআইআর অমক তমক বলে দিলেন, বুঝে গেলেন। একটা সরকার দেশে চলছে, কত রাজ্যে চলছে, সেখানে মুসলমান নেই, কেন বুঝবেন না? আমি নিজেও অনেকবার বুঝিয়েছি, তারপরেও তো দেখছি যে ওনাদেরকে হয়তো অন্যত্র ভোট গেছে, মুসলিম ভোট হয়তো একটা ভাগ হয়েছে টিএমসির থেকে, অন্যত্র গেছে, কিন্তু বিজেপির দিকে অন্তত উনি ওনার কেন্দ্রের হিসেবটা দিচ্ছেন। আমি জানি না অন্য জায়গায় কিছু হয়েছে কিনা, ওখানে বলছেন আমি কিন্তু পাইনি। ফলে এই আক্ষেপটা থাকবে কেন একটা পলিটিক্যাল পার্টির নেতাদের? এই আক্ষেপটা থাকবে কেন? মুসলমানদের ভাবা উচিত। পারবেন নাকি যে বিজেপি সরকার এসছে আমরা এখান থেকে চলে যাই? সে তো পারবেন না, থাকতে তো হবে, এই সরকারের অধীনেই তো থাকতে হবে। তাহলে যাদের সরকার চলছে তাদের সঙ্গে মিশতে সমস্যা কোথায়? ঠিক আছে, সবাই মিশে যাবেন, সে কথা আমি বলছি না, কিন্তু এই যে একটা অ্যালার্জি, এবং নিজের তো অ্যালার্জি আছে, আবার অন্যদেরকে অ্যালার্জি দেওয়া, মুসলিমদের অন্যদেরকে বিষ ছড়ানো, ওদেরকে মিশবে না, ওরা অমক তমক, এটা কেন? সরকার তো চলে এলো, তো এই সরকারের অধীনেই তো থাকতে হবে।
তাহলে এটা কেন? বোঝার সময় এসেছে, বুঝতে হবে। এবং এই যে মুসলমানরা অবজ্ঞা করেন বলেই এবারের ভোটে একজন মুসলিমকেও প্রার্থী করেনি বিজেপি, কারণ তাদের কথা মনে হয়েছে এদিকে দিয়ে সব দিকটা খারাপ করে লাভ নেই, একদিকে রাখো, জিতে আসতে হবে, জেতার পর তারপর দেখবো তারা যদি লাইনে আসেন ঠিক আছে, পরে অন্য ক্ষেত্রে দেখা যাবে। তো সেটা আপনাদেরকে ভাবতে হবে। আর আমার মনে হয় কিছুদিন গেলেই বুঝতে পেরে যাবেন যে ভয়টা টিএমসি দেখানোর চেষ্টা করতো, আদতে সেটা কিছু না। বিজেপির সরকার অন্য রাজ্যের থেকেও যেমন ওখানকার মুসলমানরা ঠিক আছেন, এখানেও দেখবেন যারা এখানকার মুসলমান তারা ঠিকই থাকবেন। তবে অবৈধ অনুপ্রবেশকারী যারা, তারা কি ঠিক থাকবেন? তার ব্যাপারে কেউই কোনো দেশই বলবে না, তাহলে তাদেরকে মানে কেটে পড়তে হবে। আর তাদের জন্য এখানকার মুসলমানদের গলা ফাটিয়েও কিছু লাভ নেই। একটা অবৈধ অনুপ্রবেশকারী তাদের জন্য কেন গলা ফাটাবেন? আমি তো দুদিন আগে একটা ভিডিও করেছিলাম, ওখানকার এক এমপি বাংলাদেশের, তিনি নিজে বলেছেন ওপার থেকে অনেক মুসলমানদেরকে এখানে পাঠানো হতে পারে, ফলে সাবধান থাকতে হবে আমাদেরকে, আমরা নেব না। তো ওরা নেবে না আমাদেরকে, আর ওদেরকে আমরা নেওয়ার জন্য বসে থাকবো? তো তবে যদি বা আমরা এখানে সংখ্যালঘু, বাংলাদেশের সংখ্যালঘুদের নেওয়ার জন্য ভারত বলছে আমরা করেছি, সিএ আইন করেছি। তো আমরা যারা এখানে সংখ্যালঘু, তাহলে আমাদের জন্য বাংলাদেশ কেন আইন করে ব্যবস্থা করবে না? ওরা সে আইন তো করছে না, বলছে আমরা নেব না। তো ফলে সেখান থেকে লুকিয়ে আসা ধর্মীয় অত্যাচার না হয়ে অন্য উদ্দেশ্য নিয়ে, মুসলিম তো আর ধর্মীয় অত্যাচার আসবে না, ওখান থেকে অন্য উদ্দেশ্য নিয়ে আসবে। তো তাদের জন্য আমরা কেন গলা ফাটাবো? ফলে তাদেরকে সরানোর বিষয়ে যদি কোথাও কিছু হয়, মমতা ব্যানার্জি, উনি আর পলিটিক্স করবেন বলে আমার মনে হয় না। তাহলে উনি চিৎকার করলেও আর ওই পাল্লায় পা দেবেন না, মিশতে শিখুন, বুঝতে শিখুন, তাহলে সবার উন্নতি হবে। কিন্তু দর্শক, আমি শেষে যে কথাটা বলতে চাই, মুখ্যমন্ত্রী কে হবেন এটা নিশ্চয়ই একটা খুবই কৌতূহলের। দেখুন, আমি একটা কথা বলেছিলাম, শুভেন্দু অধিকারী যদি ভবানীপুরে মমতা ব্যানার্জিকে হারাতে পারেন, তাহলে উনি কিন্তু দাবিদার হয়ে যাবেন পরবর্তী মুখ্যমন্ত্রীর। আমি আজও সেটাই মনে করি। শুভেন্দু অধিকারী দুটো জায়গায় প্রার্থী হয়েছেন, দলের কথা মেনেছেন এবং নিজেরও চ্যালেঞ্জ ছিল ডবল এতে দাঁড়ানো, ভবানীপুরে বিশেষ করে। তো উনি এটা করেছেন, কথা রেখেছেন এবং হারিয়ে দেখিয়ে দিয়েছেন, এবং হারিয়েছেন বলতে এটা বিরাট মার্জিনে। ফলে মুখ্যমন্ত্রীকে হারিয়েছেন যিনি, আগেবারও হারিয়েছেন, এবারও হারিয়েছেন, অটোমেটিক চয়েস কিন্তু শুভেন্দু অধিকারী এই সরকারের মুখ্যমন্ত্রী। এটা হচ্ছে অটোমেটিক চয়েস। এবার বিজেপি অন্য কোনো ইকুয়েশনে চলে কিনা, চলছে কিনা, সেটা আমরা বুঝতে পারবো না। আমরা বলছি, এবং নিশ্চয়ই রাজ্যের মানুষও এক বাক্যে আপনারাও হয়তো বলবেন, যে শুভেন্দু অধিকারী তার পলিটিক্যাল কেরিয়ারের যে নজির তৈরি করেছেন, এই মুহূর্তে আমার মনে হয় না দলেরও কেউ বলবেন শুভেন্দুকে বাদ দিয়ে আমাকে মুখ্যমন্ত্রী করুন। এরকম আছেন কি কেউ বলার মতো? বলবেন আপনারা? মানে উনি যে রেকর্ডটা তৈরি করেছেন, এরপর মুখ্যমন্ত্রীর দৌড়ে ওনার ধারে কাছে কারো না থাকার কথা। এখন বিজেপি যদি অন্য কোনো কৌশল বা অন্য কোনো ভাবনা থাকে, সেটা অন্য বিষয়। যোগ্যতার নিরিখে শুভেন্দুর ধারে কাছে এই মুহূর্তে ওই দৌড়ে কেউ নেই, ধারে কাছে নেই, আমি এটা জোর গলায় বলতে পারি। আর এটা তো মানতে হবে, দলটাকে 21-এর পর থেকে যেভাবে ধরে রেখেছেন শুভেন্দু অধিকারী, উনি হয়তো দলের সাংগঠনিক সিস্টেম দেখতেন না, কিন্তু সাংগঠনিক সিস্টেম না দেখেও শুভেন্দু অধিকারী যেভাবে বিভিন্ন জায়গায় ছুটে গেছেন, কর্মীদের পাশে ছিলেন, এবং যেভাবে ভোকাল টনিক দিয়ে জাগিয়ে রেখেছিলেন, তৃণমূল কংগ্রেস তো শেষ করে দিচ্ছিল দলটাকে এবেলে ভাঙিয়ে। শুভেন্দু অধিকারী দল ত্যাগ বিরোধী আইন প্রয়োগ করা, মামলা ঠোকা, ভয় দেখানো, আরও অ্যাকশন নেবো, এই করব সেই করব, এইসব বলা, আর কর্মীদেরকে চাঙ্গা রাখা যে আমরা এই করতে যাচ্ছি, একটা বড় কিছু হবে বলে যেভাবে দলটাকে টেনে এনেছেন 5 বছর ধরে, এর ক্রেডিট শুভেন্দু অধিকারীর নেই? ফলে শুভেন্দু অধিকারী দলটাকে টেনে এনেছেন, শুভেন্দু অধিকারী মানে যেভাবে খেটেছেন, এবং শুভেন্দু অধিকারীর ইমেজ একটা বড় মুখ, এটা আমরা সবাই জানি। যদিও বা উনি পরে এসছেন, কিন্তু পরে এসেও শ্রমিক ভট্টাচার্য নিজেই বলেছেন যে উনি পরে এলেও ওনাকে আর বলতে হবে না যে উনি পরে এসছেন, উনি সম্পৃক্ত হয়ে গেছেন দলের সঙ্গে, সত্যি হয়ে গেছেন, ওনাকে নিয়ে কোনো প্রশ্ন তৈরি হয়নি। আরও অনেকে এসেছিলেন, তারা অনেকে চলে গেছেন, অনেকে দোলাচলে ছিলেন, তাদের নিয়ে প্রশ্ন ছিল। রাজীব ব্যানার্জি একুল ওকুল করতে গিয়ে আজকে তিনিও হেরে গেছেন, ফলে ওই কেরিয়ার শেষ হয়ে গেছে। কিন্তু শুভেন্দু অধিকারীকে টলানো যায়নি, এবং শুভেন্দু অধিকারী যেটা করতে চেয়েছেন, যে এখানে জিততে গেলে আমাদের এই ভোটটাকে মানে ঐক্যবদ্ধ করতে হবে, সনাতনী ভোটটাকে। তার জন্যে উনি অনেক সময় দলের অন্য নেতারা হয়তো সেই কথা বলতেন না, কিন্তু উনি বলতেন হিন্দু ভোটটাকে, সনাতনীদেরকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য উনি বলেছেন, বলে একটা জায়গায় নিয়ে এসেছিলেন, একটা দিকে টেনে এনেছেন, আজকে তার রেজাল্ট সামনে এসছে। ফলে অনেকগুলো ফ্যাক্টর আছে শুভেন্দু অধিকারীকে এই মুহূর্তে বঙ্গ বিজেপির টপ লিডার হিসেবে মানার ব্যাপারটা। ফলে তিনি ছাড়া এই মুহূর্তে অটোমেটিক চয়েস আর কে? আর আমি দর্শক, যেটা আমি মনে করি, এখানে মুখ্যমন্ত্রী কে হবেন না হবেন, তার বিষয়ে অমিত শাহের কিন্তু একটা বিরাট হাত থাকবে।
আর উনি তো এটাকে পুরো ব্যক্তিগতভাবে নিয়েছিলেন এখানকার ভোটটাকে। 16-17 দিন এখানে হাজির ছিলেন। কোনো রাজ্যে ভোটে এতদিন তিনি থাকেন না, থেকে প্রচার করা, সাংগঠনিক সিস্টেম দেখা, মানে কি না কি করেছেন। আমি বলেছিলাম, অনেকবারই বলেছি যে এখানে পরিবর্তন হলে এই মানুষটির অবদান কিন্তু একটা বিরাট জায়গায় থাকবে। যে উনি যেভাবে এটাকে, আমি জানি না দলও ওনাকে মানে বলেছিল কি না, আমার মনে হয় উনি নিজে ব্যক্তিগতভাবে এটাকে নিয়েছিলেন। আসলে ওনাকে বা মোদিকে এত রকমের আক্রমণ করা হয়েছে এখানকার, মানে ভেবে নিয়েছিলেন যে পুরো শেষ করে ছাড়বো। তো দায়িত্ব নিয়েছিলেন, দায়িত্ব নিয়ে এখানে এতদিন ছিলেন, প্রচারে ছিলেন। ফলে পরিবর্তন যখন হলো, ওনারা একটা ক্রেডিট আছে, ফলে ওনার কথার বাইরে কি কিছু হবে? আর আমরা যতটুকু জানি ওনারও চয়েসের জায়গায় কিন্তু শুভেন্দু অধিকারী। আর শুভেন্দু অধিকারীকে দেখবেন আজকেও বলেছেন, আমার সঙ্গে এর কথা হয়েছে, আমার নেতা অমিত শাহ এই কথাটা কিন্তু আজকেও বলেছেন, আমার নেতা। ফলে শুভেন্দুর সঙ্গে শাহের কিন্তু একটা বিরাট সম্পর্ক অনেক দিন ধরে। হ্যাঁ, তৃণমূল কংগ্রেস মাঝে মধ্যে একটু খিচ লাগানোর চেষ্টা করতো কাউকে দিয়ে, কিন্তু পারেনি। ফলে এই শুভেন্দু অধিকারী যেহেতু খুব আস্থাভাজন মানে অমিত শাহের, ফলে আমার ধারণা যেহেতু অমিত শাহের একটা হাত থাকবে মুখ্যমন্ত্রী করানোর ক্ষেত্রে, আমার ধারণা শুভেন্দুই কিন্তু 1 নম্বরে। আমি এসব দেখে শুনে বলছি, আবার বলছি যদি অন্য কোনো কৌশল থাকে আমাদের কিছু বলার নেই, কিছু করার নেই, কিন্তু অটোমেটিক চয়েস এবং ওনার যা লিঙ্ক আপ আছে, ওনাকে যেভাবে ভরসা করে কেন্দ্রীয় নেতৃত্ব, শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হওয়াটা সময়ের অপেক্ষা। মানে এটা হচ্ছে নর্মাল। আর যদি না হয় সেটা অন্য ভাবনা থেকে, সেটার ব্যাপারে আমরা বলতে পারবো না, ঢুকতে পারবো না। দর্শক, আপনাদের কি মনে হয় কে হতে পারেন এই মুহূর্তে, কে দাবিদার হতে পারেন, যেমন তেমন কে দাবিদার, অটোমেটিক চয়েস কে হতে পারেন? দর্শক অবশ্যই বলবেন, আপনাদের মতামত রাখবেন, যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।